কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ। নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টার। বিএনপির মতো পরিকল্পনা দিতে পারেনি কেউ, ধানের শীষকে জয়ী করে দেশ রক্ষার আহ্বান তারেক রহমানের। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয়। পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। ভোট করলেও চূড়ান্ত হয়নি দল। ১২৫ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। এবং রাজশাহীতে খেলার সময় পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ল ২ বছরের শিশু। উদ্ধারের আকুতি পরিবারের, কাজ করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে শত শত মানুষের ভিড়। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণও রেকর্ড করা হয়েছে। এর আগে দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। পরে ইসি সচিব জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ জানা যাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। তফসিল ঘোষণা করবেন সিইসি। এরই অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় রেকর্ড করা হয় তফসিল ঘোষণার ভাষণ। পরে গণমাধ্যমকে ইসি সচিব জানান, বৃহস্পতিবার ৩০০ আসনের তফসিল ঘোষণা করবেন সিইসি। ইসির গ্যাজেটেই হবে ভোটের তফসিল। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। এর আগে বেলা 11:30টার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যান। দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন ৪ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। ২ ঘন্টার বৈঠকে আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে। রাষ্ট্রপতি সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়ে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয় কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে, ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে ২টি গোপন বুথ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনে ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভোটের মাধ্যমে দেশকে স্থায়ীভাবে পরিবর্তনের সুযোগ এসেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা গণভোটে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ইউএনওদের নির্দেশ দেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে এই নির্দেশনা দেন তিনি। নির্বাচনের বার্তা মাঠ প্রশাসনে পৌঁছে দিতে বুধবার সকালে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী অফিসাররা নিজেদের অবস্থান তুলে ধরেন। সেটা মস্ত বড় কথা, তার জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হবে। নতুন বাংলাদেশের ভিত রচনায় মাঠ প্রশাসনের কর্তা হিসেবে ইউএনওদের সঠিক ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা এই নির্বাচন। যে শিশু জন্ম লাভ করবে নতুন বাংলাদেশ, তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে। এ সময় প্রধান উপদেষ্টা গণভোটের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এর মাধ্যমে দেশকে স্থায়ীভাবে বদলে দেওয়ার সুযোগ এসেছে। সাধারণ মানুষকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি এর গুরুত্ব বুঝে ভোট দিতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশনা দেন তিনি। নির্বাচনের দিন
গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়। শুধু সুন্দর হলে হবে না, বিপুলভাবে হতে হবে। এবং নির্বাচনের দিন, গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন, আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন। ভোট কেন্দ্রে নারী ও বয়স্ক নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্যাকেল করার চেষ্টা করেছে, একটা ঘটনা ঘটে যাচ্ছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মতো কোনো দল দেশ গড়ার পরিকল্পনা দিতে পারেনি উল্লেখ করে তারেক রহমান বলেছেন, আগামী ভোট যুদ্ধে ধানের শীষকে জয়ী করে দেশ রক্ষা করতে হবে। স্বৈরাচারী আমলের গুম, খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি বিএনপির। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে চতুর্থ দিনের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের অন্যতম প্রায়োরিটি স্বৈরাচারী আমলের গুম, খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয় জানিয়ে তারেক রহমান বলেন, ভিন্ন আদর্শ থাকলেও সব রাজনৈতিক দলের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির। বাংলাদেশের সব মানুষ যে আমাদের আদর্শে বিশ্বাসী হবেন তা না, অন্য আদর্শেও থাকতে পারে। বিনা বাক্য ব্যয়ে আমরা বলতে পারি, ইয়েস, আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আমার কর্তব্য, আমার দায়িত্ব হচ্ছে আরেকজন যখন, আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে, সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে। একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। দেশ গড়ার ভাবনা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের তর্ক বিতর্কে শুধু জনগণই নয়, তিনি নিজেও বিরক্ত। দেশ রক্ষায় ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষ যে তর্ক বিতর্ক, কথা, ঝগড়াঝাটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগে মাঝে মাঝে। এই যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্ত লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগতো। তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই, জনগণের সমর্থন চাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। এর আগে একই কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ভাবছে অনেকে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ব্রিফিংয়ে প্রেস সচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। এর আগে বিকেলে সচিবালয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, আগামী নির্বাচনে প্রার্থী হলেও কোন দল থেকে অংশ নেবেন তিনি তা এখনও সিদ্ধান্ত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাহফুজ আলম তথ্য সম্প্রচার এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। নির্বাচনে অংশ নিতে তফসিল ঘোষণার আগের দিন পদত্যাগ করলেন এই দুই উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে। তাদের দপ্তরের দায়িত্ব কারা পাবেন তা ঠিক করবেন প্রধান উপদেষ্টা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এর আগে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আগামী নির্বাচনে অংশ নেবেন তিনি, তবে কোন আসন বা কোন দল থেকে প্রার্থী হবেন তা স্পষ্ট করেননি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক
পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। শেখ হাসিনার সরকার পতনের পর 2024 সালের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে প্রথমে যুব ক্রীড়া ও শ্রম মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ। একই বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর চলতি বছরের 26 ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন মাহফুজ আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। ঢাকা 11 আসন থেকে নির্বাচন করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে লড়বেন। দলটির নেতারা জানিয়েছেন জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদেরও স্বাগত জানাবে এনসিপি। তবে এখনও নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছে এনসিপি। দেশে বইছে নির্বাচনী হাওয়া। আসনগুলোতে নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 125 প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানানো হয় ঢাকা 11 থেকে ভোটে লড়বেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন কুমিল্লা 4 আসন থেকে। রংপুর 4 আমি নিজে। অন্যদের মধ্যে ঢাকা 18-তে নাসির উদ্দিন পাটোয়ারি, নরসিংদী 2 সারোয়ার তুষার, নোয়াখালী 6 আব্দুল হান্নান মাসুদ ও ঢাকা 9 আসন থেকে ভোটের লড়াই করবেন তাসনিম জারা। তালিকায় চমক হিসেবে নাম আছে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের। জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। কোন ধরনের অভিযোগ আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ধাপে ধাপে 300 আসনেই প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন এখনো সন্তোষজনক নয় নির্বাচনী পরিবেশ। বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই 125 তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। প্রার্থী তালিকায় কৃষক, শিক্ষাবিদ, পেশাজীবী, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান এনসিপি নেতারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে খেলার সময় পরিত্যক্ত নলকূপের পাইপের ভেতর পড়ে গেছে 2 বছরের শিশু, আর তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান এখনো চলছে। দুপুরে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে বাড়ির সামনে খেলছিল 2 বছরের শিশু স্বাধীন। এক পর্যায়ে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান পাইপের ভেতর শিশুটির সাড়ার শব্দ পাওয়া যাচ্ছে, তবে পাইপের গভীরতা অনেক বেশি হওয়া এবং ভেতর সরু থাকায় অভিযান ব্যাহত হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। বোরিং মালিক তাহের দীর্ঘদিন ধরে পাইপটির মুখ খোলা রাখায় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জি, আলতাফ, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? রাজশাহীর তানোর উপজেলার পাচন্দপুর ইউনিয়ন এবং কোয়েলহাট যে গ্রামটি, সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আসলে এই দুর্ঘটনা ঘটেছে এবং শিশু যে সাজ্জাদ রাকিবের ছেলে স্থানীয় বাসিন্দা, দুপুর 1টার সময় কিন্তু দুর্ঘটনাটা ঘটে এবং সে অসাবধানতাবশত খেলতে খেলতে মূলত আসলে শিশুটি সেই গভীর নলকূপে পড়ে যায়। সেটি মূলত পরিত্যক্ত একটি গভীর নলকূপ, যেটি আসলে বছর খানেক আগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ থেকে পরীক্ষামূলক
ব্যাপকভাবে এটি স্থাপন করা হয়েছিল, কিন্তু সেটি কার্যকর হয়নি এবং সেটি আসলে পরিত্যক্ত অবস্থায় 1 বছর ধরে ছিল। কিন্তু যেটি হয়েছে দুপুর নাগাদ ওই শিশুটির অর্থাৎ রাকিব হোসেন, যার সন্তান নলকূপে পড়েছে, তিনি সহ তার পরিবারের সদস্যরা সেখানে আসলে কিছু একটা করছিলেন, কাজ করছিলেন, গৃহস্থালী কাজ করছিলেন। ঠিক সেই সময় শিশুটি সেখানে ছিল পাশেই, এবং সেইখানে মূলত নলকূপের উপরে ময়লা আবর্জনা এবং যে ধানের যে খড় সেইগুলো ছিটানো ছিল, ফলে সেই যে নলকূপটা আসলে অসাবধানতাবশত সেটি দেখা যায়নি এবং শিশুটি সেখানে হঠাৎ করে পড়ে যায় এবং তাৎক্ষণিক কিন্তু পরিবারের সদস্যরা কান্নাকাটি করে। এরপরে স্থানীয় যারা আছেন তারা উদ্ধার শুরু করে। 1টার পর থেকে কিন্তু তারা আসলে উদ্ধার কাজ শুরু করার পর তারা নিজেরা চেষ্টা করে যখন ব্যর্থ হন, এরপর কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। তবে যেটি হচ্ছে যে যেইখানে ঘটনাটি ঘটেছে তার কিছু দূরে আমি এই মুহূর্তে অবস্থান করছি, যেটি আমরা দেখলাম যে সেখানে মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সমস্যার যেটি হচ্ছেন যে বলা হচ্ছে 30 ফুট গভীর সেখানে, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন পরিত্যক্ত অবস্থায় যেহেতু অনেকদিন ধরে সেটি আছে, তো আসলে গভীরতা এত নিচে যে আসলে সেটি ক্যামেরা দিয়েও কিন্তু শিশুটির সন্ধান আসলে পাওয়া যাচ্ছে না ঠিক কি অবস্থায় আছে। পাইপের ভেতর পড়ে যাওয়া শিশু উদ্ধারের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঘটনাস্থলে। 16 ডিসেম্বর NEIR চালু হলেও অবৈধ মোবাইল ফোন বিক্রির জন্য 3 মাস অতিরিক্ত সময় পাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা। আগামী মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন কিনলে তা নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। সচিবালয়, দেশীয় উৎপাদক, BTRC এবং মোবাইল ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মার্চের মধ্যে লাইসেন্স নেওয়া সহ বৈধভাবে আমদানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার শর্ত দিয়েছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সাভার সেনানিবাসে 2 দিনব্যাপী RV&F কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষ হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে কোরের প্রশিক্ষণ উইং ভবনে সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সেনাপ্রধান। এছাড়াও সম্মেলনের সমাপনী দিনের বক্তব্যে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কাল সন্ধ্যা 6টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ। নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টা। বিএনপির মতো পরিকল্পনা দিতে পারেনি কেউ। ধানের শীষকে জয়ী করে দেশ রক্ষার আহ্বান তারেক রহমানের। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে না দেওয়ার প্রত্যয়। এবং পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। ভোট করলেও চূড়ান্ত হয়নি দল। 125 প্রার্থীর নাম ঘোষণা এনসিপির। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা